নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকে ওই মার্কেটে মানে নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন এই 488 পয়েন্টের কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে এবং আজকে যে পড়বে এটা কিন্তু এর আগের দিনই বোঝা যাচ্ছিল। বিশেষ করে গতকালের এই ছুটির দিনে যে জিনিসগুলো ডেভেলপ হয়েছে সেগুলো সব নেগেটিভ দিকেই ডেভেলপ হয়েছে। প্রথমত এই যে আমেরিকা তারা এই মিডিল ইস্টে তাদের এই 3,500 ট্রুপকে ডিপ্লয় করেছে এবং সব থেকে যে নেগেটিভ ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে হুতিস গোষ্ঠীটা রয়েছে তারা এই ইরানের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধে নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন এই যে হুতি তারা এই যে ইসরায়েল এর এগেনস্টে যুদ্ধ করছে, অর্থাৎ এই যে যুদ্ধ এটা কিন্তু এসকেলেট হচ্ছে। মাঝখানে যে আমরা বারবার এই যে সিজ ফায়ারের কথা শুনছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন আর শোনা যাচ্ছে না, এবং এই যে অ্যাটাক সেগুলো কিন্তু আগের থেকে বেশি বাড়ছে। এর মাঝখানে শুধু একটা খবরই ভালো যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইরানের পাওয়ার গ্রিডের অ্যাটাক করার উপর যে একটা সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমা কিছুটা বাড়িয়ে দিয়েছেন। তিনি এটাই বলেছেন এপ্রিলের 6 তারিখ পর্যন্ত এই ইরানের যে পাওয়ার গ্রিড রয়েছে তার উপর কোনো অ্যাটাক করবেন না। আর এই আমেরিকা তারা যে গ্রাউন্ড ট্রুপ নামিয়েছে সেই ব্যাপারে তেহরান তারাও দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিয়ে রেখেছে। এই ইরান কি বলছে, ইটস ফোর্সেস আর ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ ইউএস গ্রাউন্ড ট্রুপস টু সেট দেম অন ফায়ার। মানে এই যে আমেরিকার সৈন্যরা এসেছে তাদের জন্য ইরান এরা ওয়েট করে রয়েছে এবং যখন এই ইরানের উপর কোনো অ্যাটাক হবে তখন কিন্তু ইরান রিটালিয়েট করবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ইসরায়েলের উপর এই যে হুতিস গোষ্ঠীটা রয়েছে তারা যে মিসাইল অ্যাটাক করেছে এর ফলে কি সম্ভাবনা তৈরি হচ্ছে, এই রেড সিতেও এই ব্লকেজের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ইতিমধ্যেই এই যে স্টেট অফ হরমুজ সেটা তো বন্ধ রয়েছে এবং এই রেড সি এটাও বন্ধ হয়ে গেলে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেখানে কিন্তু আরো উপর দিকের মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। এইখানে দেখতে পাচ্ছেন রেড সি এটাও একটা সমুদ্রপথ, এইখান দিয়েও বহু তেল কিন্তু সরবরাহ করা হয়। এবং যদি আরো বড় ম্যাপে দেখেন দেখতে পাচ্ছেন এই ওপরের দিকে ইরানের পাশে এইখানে কি রয়েছে, স্টেট অফ হরমুজ রয়েছে এবং তার পাশে এই যে আর একটা জলপথ এটা হচ্ছে রেড সি। তো এই জায়গার উপর এই যে ইয়েমেনের হুতি রয়েছে এদের কিন্তু ভালো কন্ট্রোল রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কার পাশে রয়েছে, এই যে ইয়েমেন দেশটা এর পাশেই রয়েছে। তো এই যে সরু জায়গাটা এটা খুবই সরু একটুখানি জায়গা, দেখতে পাচ্ছেন এটা কন্ট্রোল করা খুবই সহজ। তো এই জায়গাটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু দুটো জলপথই বন্ধ হয়ে গেল এবং এই রিপোর্টটাই মার্কেটে কিন্তু আরো বেশি ভাবাচ্ছে। আর এই সব কিছু সম্ভাবনা হওয়ার কারণে যদি দেখেন এই ক্রুড অয়েলের প্রাইস এখানে তো কোনো নিচের দিকের মুভমেন্ট দেখা যাচ্ছে না, বরং উপর দিকেই বাড়ছে। আজকের দিনেও এই ব্রেন্ট ক্রুড এটা দেখতে পাচ্ছেন 1.64% বেড়ে গেছে, এই 114 কাছাকাছি রয়েছে। এর আগেও কিছুবার এই ব্রেন্ট ক্রুড 119-20 এরকম জায়গাতে পৌঁছে গিয়েছিল কিন্তু সেখানে টিক ছিল না, পরে আবার 100-র কাছাকাছি চলে আসছিল। কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই ক্রুড অয়েল আস্তে আস্তে উপরের দিকের লেভেলে টিকে যাচ্ছে, এই 114-র কাছে কিন্তু বর্তমানে টিকে রয়েছে। আর এই ক্রুড অয়েলের বৃদ্ধি এটাই কিন্তু মার্কেটের জন্য মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য সব থেকে বড় চিন্তার ব্যাপার। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইরান এদের তরফ থেকে সামনে বড় একটা খারাপ নিউজও আসতে পারে, যদিও এটা এখন বর্তমানে রিপোর্ট লেভেলে রয়েছে। তো কি সেটা দেখতে পাচ্ছেন, দ্য নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি দ্যাট ইরান ইজ কনসিডারিং এক্সিট। তো এই যে এনপিটি রয়েছে এটা থেকে ইরান বেরিয়ে আসতে পারে এরকম একটা রিপোর্ট শুনতে পাওয়া যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু এই নিউজটা ইরানের উপর অ্যাটাক আরো বাড়াতে পারে, যার জন্য ইরান আরো বড় পাল্টা আঘাত করতে পারে। তো এই এনপিটি এটা কি জিনিস চলুন একটু ডিটেলসে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া খুলে নিয়েছি। এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি। এই যে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে সেটা যাতে খুব বেশি বৃদ্ধি না পায় তার জন্য এই ট্রিটি গঠন করা হয়েছে। তো এই ট্রিটির মধ্যে অনেক দেশ রয়েছে এবং অল্প কিছু দেশ এই ট্রিটির মধ্যে নেই। তো এই এনপিটির অবজেক্টিভ কি রয়েছে মানে উদ্দেশ্য কি রয়েছে দেখতে পাচ্ছেন, অফ হুইচ ইজ টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ নিউক্লিয়ার ওয়েপন, মানে নিউক্লিয়ার ওয়েপনের যে বৃদ্ধি সেটা বন্ধ করা। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টু প্রমোট কোঅপারেশন ইন দ্য পিসফুল ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি, মানে নিউক্লিয়ার এনার্জি এটা যাতে শুধুমাত্র পিসফুল কোনো কাজে ব্যবহার করা যায়, যেমন এই নিউক্লিয়ারের মাধ্যমে এনার্জি তৈরি করা, তো তাতে যাতে ব্যবহার করা হয় সেই জন্য এই যে এনপিটি এটা তৈরি করা হয়েছে। অ্যান্ড টু ফার্দার দ্য গোল অফ অ্যাচিভিং নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট অ্যান্ড জেনারেল অ্যান্ড কমপ্লিট ডিসআর্মামেন্ট, অর্থাৎ আস্তে আস্তে বিভিন্ন দেশের কাছে যে নিউক্লিয়ার ওয়েপন গুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় করা এবং লং টার্মে পুরোপুরি নিষ্ক্রিয় করা। তো এই ব্যাপারেই এই যে টিটি এটা কিন্তু গঠন করা হয়েছে। যেটুকু রিপোর্ট সামনে আসছে তাতেই ইরান এই যে এনপিটি এটা থেকে বেরিয়ে আসতে পারে। এই এনপিটির মধ্যে কোন কোন দেশ রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, এই ইউনাইটেড স্টেট রয়েছে মানে আমেরিকা রয়েছে, তারপরে রাশিয়া রয়েছে, ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন, তারপরে ফ্রান্স রয়েছে, তারপরে চায়না রয়েছে। তো এরকম টোটাল 186খানা দেশ এই যে এনপিটি এর আন্ডারে রয়েছে। এই এনপিটির আন্ডারে থাকলে কিছু সুবিধাও রয়েছে কিছু অসুবিধাও রয়েছে। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার এনার্জি এটা এই ধরনের দেশগুলো ইচ্ছা মতো বাড়াতে পারে না, এবং এই 186খানা যে পার্টি রয়েছে মানে দেশ রয়েছে
যেমন এই কানাডা দেখতে পাচ্ছেন, জাপান, জার্মানি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এদের কাছে বর্তমানে কোনো নিউক্লিয়ার ওয়েপন কিন্তু নেই। তো এরা কিন্তু এই এনপিটির মধ্যে থাকাকালীন এই যে নিউক্লিয়ার ওয়েপন সেটা নতুন করে তৈরিও করতে পারবে না। আর সুবিধা কি রয়েছে, প্রথমত এই যে দেশগুলো যারা এই এনপিটির আন্ডারে রয়েছে তাদের একটু শান্তিপূর্ণ দেশ হিসেবে ধরা হয়, এবং এরই সঙ্গে সঙ্গে এই দেশগুলোর উপর স্যাংশন একটু কম লাগে। এবং কোন কোন দেশগুলো এই এনপিটির আন্ডারে নেই, প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া, আমরা কিন্তু এই যে এনপিটি এর আন্ডারে নেই, আমরা কোনোদিন এই যে এনপিটি এখানে জয়েনই হয়নি। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে পাকিস্তান, এরাও এই এনপিটির আন্ডারে নেই। তারপরে ইসরায়েল, এরাও এর আন্ডারে নেই। তারপরে সাউথ সুদান, এরাও এই এনপিটির আন্ডারে নেই। এবং একটা দেশ এই এনপিটির আন্ডারে ছিল, যারা পরে এই এনপিটি থেকে নিজেদের উইথড্রল করে নিয়েছে। কোন দেশটা দেখতে পাচ্ছেন, এই নর্থ কোরিয়া। এই 1985 সালে জয়েন হয়েছিল, কিন্তু 2003 সালে তারা এই এনপিটি থেকে নিজেদের উইথড্র করে নিয়েছিল, এবং তারপর থেকে বিভিন্ন নিউক্লিয়ার টেস্টও কিন্তু তারা চালিয়েছে। এবং এই এনপিটির আন্ডারে কিছু এমন দেশ ছিল যারা তাদের পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই সাউথ আফ্রিকা, তার সঙ্গে সঙ্গে ইউক্রেন রয়েছে, কাজাকিস্তান রয়েছে এবং বেলারুস রয়েছে। তো এটাই হচ্ছে এনপিটি, যারা মূলত এই পারমাণবিক অস্ত্রের যে তৈরি, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন দেশ তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কিনা এগুলোকে কন্ট্রোল করে। তো সেই একটা ট্রিটি থেকে এই যে ইরান, তারা বেরিয়ে যেতে পারে এরকম রিপোর্ট কিন্তু সামনে আসছে। এছাড়াও যদি কথা বলি, আগামীকাল আমাদের মার্কেট বন্ধ থাকছে, এবং এই সময় মার্কেট যে পড়ছে, এই ট্রেডাররা কি করতে চায়, দিনের দিনে তাদের যে পজিশন সেগুলো কাট করতে চায়, এই লং কিন্তু করে না। তো এই ছুটির যে প্রেসার সেটা কিন্তু তার আগের দিনে দেখতে পাওয়া যাচ্ছে, মানে বলতে পারেন আজকের দিনে যে পড়েছে সেটা আগামীকালের যে পতন সেটাকে কিন্তু ধরেও নিয়েছে। কারণ মার্কেট এই সময় ভেবেই চলছে যে আগামীকাল খারাপ কিছু খবরই ডেভেলপ হবে। আর এই নিফটি দেখতে পাচ্ছেন খুবই সহজে 22,500 যে লেভেল সেটাকে ভেঙে ফেলেছে, এবং প্রতিদিনই প্রায় 400-500 পয়েন্ট করে নিচের দিকে পড়ছে। আর যদি এক বছরে দেখেন, দেখতে পাচ্ছেন আমরা এই 1 ইয়ারের প্রায় লোয়েস্ট লেভেলের কাছাকাছি পৌঁছে গেছি। এই 52 এর লো কত, 21,743। আর আজকের দিনের লো কত ছিল, এই 22,283। মোটামুটি আর 500 পয়েন্ট পড়লে এই নিফটি এটা কিন্তু 52 উইকের যে লো সেটাও লাগিয়ে দেবে। তারপরে বিএসসি সেন্সেক্স 1635 পয়েন্ট পড়েছে, 2.22% পড়া। এরপরে বিভিন্ন ইন্ডেক্স গুলো, যেমন এই নিফটি 2.14% পড়েছে, নেক্সট 50 3% ডাউন। তারপরে দেখুন এই যে ব্যাংকিং ইন্ডেক্স গুলো রয়েছে, যেমন এই নিফটি ব্যাংক 3.82% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা পড়েছে 3.49%। আর এই নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই দুটো ইন্ডেক্স এত পড়া মানে মার্কেট অটোমেটিক পড়বে। কিসের কারণে? কারণ এই নিফটিতে যদি সেক্টর ওয়াইজ ওয়েটেজ দেখেন, কার্ডের ওয়েটেজ সব থেকে বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস, এদের ওয়েটেজ কিন্তু সব থেকে বেশি রয়েছে 37.68%। এবং এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর পড়ে যাওয়া মানে এই নিফটির উপর অটোমেটিক কিন্তু বড় প্রেসার তৈরি হবে, এবং সেরকমটাই আজকের দিনে দেখতে পাওয়া গেছে। তারপরে মিড ক্যাপ সিলেক্ট 2.86% পড়েছে, নিফটি 100, 200, 500 2.24 থেকে 2.34% পর্যন্ত পড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 2.68% করে পড়ে গেছে দুটোই। তারপরে স্মল ক্যাপ, এই স্মল ক্যাপ 50 পড়েছে 2.52%, এবং এই স্মল ক্যাপ 100 এটা পড়েছে 2.66%। তো কোনো ইন্ডেক্সই আজকে কিন্তু সবুজে বন্ধ হয়নি, এবং ওভারঅল মার্কেট ব্রেক আজকের দিনে খুব খারাপ ছিল। যেখানে 3,410 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 2762 খানা, এবং বেড়েছে কতগুলো, মাত্র 570 খানা শেয়ার বেড়েছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, নিফটি অটো 2.39% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 3.40%, এফএমসিজি প্রায় 2%, আইটি 1.62% পড়েছে, মিডিয়া পড়ে গেছে 2.50%। আর এই নিফটি মেটাল এটাই সব থেকে কম পড়েছে 0.21%, এটাতে একসময় সবুজে ট্রেড করছিল। তারপরে ফার্মা পড়েছে 1.41%। তারপরে দেখুন পিএসইউ ব্যাংক, এই ব্যাংকিং সেক্টরের 4.5%-এর উপরে পড়া, এটাই টপ লুজার এই সেক্টরের দিক থেকে। তারপরে প্রাইভেট ব্যাংক 3.37% পড়েছে, এবং এই রিয়েলটি এটা পড়ে গেছে 2.84%। আর আজকের দিনে আমাদের এই যে রুপি, এটা কিছুটা শক্তিশালী হয়েছিল। কেন বলছি হয়েছিল, যেমনটা দেখতে পাচ্ছেন অনেকটা লাল নিশানে ওপেন হয়েছিল 94.78। তারপরে সেখান থেকে কতটা পড়ে গিয়েছিল দেখুন, এই নিচের দিকে পড়া মানে এই রুপি শক্তিশালী হয়েছিল, প্রায় 2.25%-এর কাছাকাছি শক্তিশালী হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে যদি দেখেন, আবার কিন্তু 2.25% দুর্বল হয়ে গেছে। এর পেছনের কারণ কি, যে প্রথমে এই রুপি হঠাৎ করে শক্তিশালী হয়ে গেল, তারপরে আবার সেই দুর্বল হতে হতে এর আগের লেভেলের কাছাকাছি পৌঁছে গেল, এবং দেখতে পাচ্ছেন আজকে তো অল টাইম লো লাগিয়ে দিয়েছে এই 95.20। চলুন দেখে নিই এই শক্তিশালী হওয়ার কারণটা, এবং তারপরে দুর্বল হয়ে যাওয়ার কারণটা। এইখানে দেখতে পাচ্ছেন এই আরবিআই তার এই ব্যাংকগুলোকে কিছু ডাইরেকশন দিয়েছে, যার কারণে এই রুপি এটা শক্তিশালী হয়েছিল, এবং এই ব্যাংকগুলো পড়েছিল, ব্যাংকিং স্টকগুলো। এই আরবিআই কি বলেছে দেখতে পাচ্ছেন, দ্য আরবিআই হ্যাজ ডাইরেক্টেড অল ব্যাংকস টু লিমিট দেয়ার নেট ওপেন পজিশন অন দ্য ইন্ডিয়ান কারেন্সি টু $100 মিলিয়ন। এই বিভিন্ন ব্যাংকগুলো কি করে রাখে, এই যে ডলার সেগুলো কিনে থাকে, এই ডলারের যে ফিউচার অপশন থাকে সেখানেও ট্রেড করে থাকে। তো আরবিআই এটাই মেনশন করে দিয়েছে যে এই ওপেন পজিশন এটাই $100 মিলিয়ন বেশি থাকতে পারবে না, মানে প্রতিটা ব্যাংকে এই
এই যে লেভেল সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এটা করার জন্য একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে এই এপ্রিলের 10-এর মধ্যে। এটা কিন্তু মেনে চলতে হবে ব্যাংকগুলোকে। তো কি এই জিনিসটা, চলুন একটু ডিটেলসে দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই মার্চের 27 তারিখ মানে আজকের দিনেই ঘোষণা করেছে কি, অল অথরাইজড ব্যাংক মাস্ট ক্যাপ দেয়ার এন্ড অফ ডে নেট ওপেন পজিশনস টু $100 মিলিয়ন। কিন্তু এর আগে কত ছিল দেখতে পাচ্ছেন, ব্যাংকস ওয়ার অ্যালাউড মাচ হায়ার লিমিটস, মানে এর আগে এই লিমিট আরো বেশি ছিল, অফেন সেট বাই দেয়ার ওন বোর্ডস এট আপ টু 25% অফ দ্যার টোটাল ক্যাপিটাল। মানে একটা ব্যাংকের টোটাল ক্যাপিটাল যত রয়েছে তার 25% মতো এই ওপেন পজিশন রাখতে পারতো, কিন্তু এখন সেটা রাখতে পারবে না, মাত্র এই $100 মিলিয়ন রাখতে পারবে। এইখানে আমাদের ইন্ডিয়ান ব্যাংকগুলো কি করতো, এই ডলার এটা কিনতো এবং তারপরে এগুলোকে অফশোর মার্কেটে বিক্রি করতো এবং সেখান থেকে প্রফিট করতে, যেই কারণে কি হচ্ছিল, আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটা কিন্তু ক্রমাগতই দুর্বল হচ্ছিল। যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এদের উদাহরণ দিয়েও দেখাই, দেখতে পাচ্ছেন এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত রয়েছে, এই $108 বিলিয়ন। যদি এর 25% এরাই ডলার কেনা বেচা করতে পারতো তাহলে কত হতো, এই একটা অ্যাভারেজ ধরে নিন $25 বিলিয়ন কাছাকাছি, কিন্তু এখন সেটা করতে পারবে না, মাত্র এই $100 মিলিয়ন কাছাকাছি তারা কিন্তু ট্রেড করতে পারবে। আর এইসব কারণে ব্যাংকগুলো কেন পড়লো, কারণ এইখান থেকে এই ব্যাংকগুলোর যে প্রফিট সেটা অনেকটাই কমে যাবে, এবং তারই সঙ্গে সঙ্গে কোনো ব্যাংক ধরুন শর্ট করে রেখে দিয়েছিল, যে এই $90 কিনে রেখেছিল, ভেবেছিল যখন এই রুপি এটা শক্তিশালী হবে 88-তে আসবে, 89 আসবে, তখন আবার কিনে নেবো, কিন্তু সেই জিনিসটা করতে পারবে না। এখন দেখতে পাচ্ছেন এই ডলার যেই জায়গাতে রয়েছে, মানে এই রুপি প্রায় তো 95-এর কাছাকাছি রয়েছে, সেখানে কিন্তু এই শর্ট গুলো কভার করতে হবে। তো এই ঘোষণার পরেই দেখতে পাচ্ছেন যারা এই শর্ট পজিশন ক্রিয়েট করে রেখেছিল তারা এই যে ডলার সেটা আবার কিনতে শুরু করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে ডলার মার্কেটে এমনি চাহিদা রয়েছে, সেই সব কিছুর কারণেই এই যে ইন্ডিয়ান রুপি এটা হঠাৎ করে শক্তিশালী হয়েও আবার কিন্তু দুর্বল হয়ে গেছে। তবে আস্তে আস্তে এই যে রুপি এটা কিন্তু এই আরবিআই এর পদক্ষেপের কারণে কিছুটা শক্তিশালী হতে পারে। এরপরে চলুন একবার বিদেশি মার্কেট গুলো দেখে নিই। ড্যাক্স দেখতে পাচ্ছেন পজিটিভ ট্রেড করছে, ফুটসি 100 এটাও 1% উপর পজিটিভে রয়েছে, ক্যাক 40 0.43% পজিটিভ, ইউরো স্টক্স এটাও পজিটিভে রয়েছে। তবে এগুলো ইন্ডিয়ান মার্কেট চলাকালীন খুব ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছিল না। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ড্যাক্স এই রিসেন্ট কিছু সময় এই অনেকটা উপরে এসেছে, তারই সঙ্গে সঙ্গে এই যে ক্যাক 40 এটাও দেখতে পাচ্ছেন এক সময় মোটামুটি লাল নিশানে ট্রেড করছিল, সেখান থেকে তার পরে বড় জাম্প এসেছে, এবং এই ডাউ জোন্সের যে ফিউচার্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রিকভারি দেখাচ্ছে, মানে ইন্ডিয়ান মার্কেট চলাকালীন এত উপরে কিন্তু ছিল না। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এখানেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, শুরুটা খুব ভালো হয়নি কিন্তু তারপরে আস্তে আস্তে বাড়ছে। আর এরপরে এশিয়ান মার্কেট গুলো, এই জাপানের মার্কেট নিক্কেই এটা তো 3.25% আজকের দিনে পড়ে গেছে। তবে চীনের মার্কেট সাংহাই সামান্য সবুজে বন্ধ হয়েছে, এই হ্যাংস্যাং এটা 0.8% পড়েছে, এবং এই কোসপি এটা প্রায় 3% পড়ে বন্ধ হয়েছে। মানে এশিয়ান মার্কেট গুলোতে চাপ কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর এরপরে চলুন আমাদের মার্কেটে ফিরে যাই। আজকে মেটালের মধ্যে এই যে অ্যালুমিনিয়াম রয়েছে, সেই অ্যালুমিনিয়াম ভালো পারফর্ম করেছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালুমিনিয়াম রিলেটেড যে কোম্পানি রয়েছে সেগুলো ভালো পারফর্ম করেছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের যে ফিউচার্স সেটা এখন প্রায় 3.5% উপরে রয়েছে, এবং এই সংক্রান্ত যদি কোম্পানি দেখতে পাচ্ছেন হিন্ডালকো 2.5% বাড়া, তারপরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম এটাই 4.5%-এর উপরে বেড়েছে। কি কারণে বেড়েছে, এগুলো যে বেড়েছে তার পেছনে মিডিল ইস্টের যে যুদ্ধ সেটাই কাজ করছে। কি হয়েছে দেখতে পাচ্ছেন, এই ইরান তারা হেভি স্ট্রাইক করেছে কিসের উপর, ইউএই এবং বাহরিনের যে অ্যালুমিনিয়াম প্ল্যান্ট রয়েছে তার উপরে অ্যাটাক করেছে। মানে এই যে দুটো বড় বড় প্ল্যান্ট রয়েছে এখান থেকে অ্যালুমিনিয়াম যে প্রোডাকশন সেটা অনেকটাই কমে যাবে, যার ফলে অন্যান্য দেশের যে অ্যালুমিনিয়াম তাদের চাহিদা বাড়বে। তো এই কারণটাতেই শুধুমাত্র অ্যালুমিনিয়াম কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। এছাড়াও এই সংক্রান্ত কোম্পানি বেদান্ত এটাও এই 1.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপর একটি কোম্পানি আরবান কোম্পানি একসময় দেখতে পাচ্ছেন 5%-এর উপর তেজিতে ছিল, এবং দিনের শেষে 3.1% বেড়ে বন্ধ হয়েছে। কি কারণে বেড়েছে, কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে, এই ইনস্টা হেল্প সার্ভিস দিয়ে থাকে। মানে আপনি এদের যে প্ল্যাটফর্ম রয়েছে তার মাধ্যমে আপনার ঘরোয়া যে জিনিসপত্র, এই ফ্রিজ, এসি, টিভি এগুলো যদি খারাপ হয়ে যায় সেগুলো সারানোর জন্য টেকনিশিয়ান রাখতে পারেন, এবং তার জন্যই আরবান কোম্পানির একটা চার্জ নেয়, এবং এটাই হচ্ছে কোম্পানির ব্যবসা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে ইনস্টা হেল্প এই যে সার্ভিসটা রয়েছে সেটাতে মার্চ মাসে 1 মিলিয়ন বুকিং হয়েছে, যেটা পরিষ্কারভাবেই বোঝাচ্ছে কোম্পানির যে ব্যবসা সেটা ভালো চলছে, এবং কোম্পানির এই আপডেটের পরেই এই স্টকে ভালো তেজি এলো। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, এই একটা শেয়ার দেখতে পাচ্ছেন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স লিমিটেড 46% পড়ে গেছে। আর এর আগেও বলেছি আমাদের ইন্ডিয়ান মার্কেটে যখন কোনো কোম্পানি দেখবেন এত বেশি পড়ে গেছে তো তাতে ভয় পাওয়ার কিছু নেই, কোনো কর্পোরেট অ্যাকশনের কারণে এরকম পতন কিন্তু দেখতে পাওয়া যায়। তো কি হয়েছে এই স্টকে, দেখতে পাচ্ছেন কোম্পানির যে কর্পোরেট অ্যাকশন সেটা খুলে নিয়েছে এই 30 মার্চ 2026। এটা কি ছিল, এটা এক্স ডেট ছিল। কিসের এক্স ডেট, বোনাস ইস্যুর এক্স ডেট ছিল। 1:1 অনুপাতে এই শেয়ারটা বোনাস দিয়েছে, আর যাদের কাছে এই আইআরবি ইনফ্রাস্ট্রাকচার এর শেয়ার ছিল বা আছে তারা কিন্তু একটা করে অতিরিক্ত শেয়ার পেয়ে যাবেন
পারবেন, তবে তার জন্য কিছুদিন সময় লাগবে। অ্যাকচুয়ালি যদি দেখেন এই স্টকটা আজকের দিনে কিন্তু 6% এর উপরে বেড়েছে। তারপরে অটোম ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার 12% এর উপরে ক্র্যাশ করে গেছে। সিটি ইউনিয়ন ব্যাংক এটা পড়েছে 5.64%। তারপরে ইনফ্রার সঙ্গে যুক্ত কিছু হেভি ভেহিকেল কোম্পানিতে ভালো পতন এসেছে। এই টাটা মোটরস 8% ডাউন, এবং তার সঙ্গে সঙ্গে অশোক লেল্যান্ড এরা কত পড়েছে 5.29%। কিসের কারণে এই কোম্পানিগুলোতে প্রেসার আসছে? কিছু রিপোর্ট সামনে আসছে যে এই মিডিল ইস্টের যুদ্ধের কারণে ভারতীয় মার্কেটে ইনফ্রার যে ব্যবসা বা রিয়েল এস্টেটের ব্যবসা এগুলোতে বড় ক্ষতি হতে পারে। নতুন নতুন করে এই যে প্রজেক্ট সেগুলো হয়তো আর তৈরি হবে না। এখন দেখতে পাচ্ছেন দিস শেয়ারস কেম আন্ডার সেলিং প্রেসার আফটার সার্জিং ক্রুড প্রাইস, মানে ক্রুড অয়েলের প্রাইসের বৃদ্ধির কারণে এই স্টকগুলোতে কিন্তু প্রেসার এসেছে। এই ক্রুড অয়েলের প্রাইস বৃদ্ধি মানে কি? এই যে সিমেন্ট তার দাম বেড়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে পেন্ট এর দাম বেড়ে যাবে, তারপরে এই যে টায়ার রয়েছে তার দাম বেড়ে যাবে। তো এই সবকিছুই দেখতে পাচ্ছেন ইনফ্রার সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে এই যে ভেহিকেলস গুলো রয়েছে তারা যে বিভিন্ন মেটেরিয়াল এগুলো সাপ্লাই করবে, তো সেই সাপ্লাই করার জন্য তো তাদের তেলের প্রয়োজন হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এই যে ট্রান্সপোর্টেশন এগুলো কিন্তু দামি হবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মার্কেটের উপর বড় প্রেসার রয়েছে। ইকোনমির হালও খুব একটা ভালো নয় এই সময়। তো এই সময় কিন্তু অনেক মানুষ এই যে রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার এগুলো তৈরির দিকে যায় না। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই যে ক্রুড অয়েলের প্রাইস এত বেড়ে গেছে তার জন্য সরকার এই তেলের উপর থেকে যে এক্সাইজ ডিউটি সেটা নিয়ে আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে। তো সরকারের সেখান থেকে অনেক রেভিনিউ কমবে। সরকার সেই রেভিনিউ কি করতো, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খরচা করতো। এই রেল বলুন, তার সঙ্গে সঙ্গে রোড বলুন, বিভিন্ন বড় বড় যে ব্রিজ রয়েছে, তো সেই সব কিছুতেও এই যে অর্ডার সেগুলো কমে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে কি হতে পারে দেখতে পাচ্ছেন, আমাদের এই যে ইনফ্লেশন এটা বৃদ্ধি পেতে পারে এই তেলের দাম বাড়ার কারণে। এই ইকোনমিক গ্রোথ এটা থেমে যেতে পারে। আমাদের রুপিও দেখতে পাচ্ছেন দুর্বল হচ্ছে। তো এইসব কিছুর কারণে এই যে হেভি ভেহিকেল কোম্পানিগুলো রয়েছে, এই টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল, তার সঙ্গে সঙ্গে এই অশোক লেল্যান্ড এগুলোতে ভালো পতন এসেছে। এরপর একটি কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস, এটাই 5.61% পড়েছে। এরপরে গোল্ড এবং সিলভার এখানে কেমন পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল্ড এটা আজকের দিনেই 1.45% বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সিলভার এটাই 2% এর উপরে বাড়া রয়েছে এই মুহূর্তে। আর ভিডিও শেষে একবার নিফটি ফিফটি দেখবো। এই নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন মাত্র 6টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 44খানা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফর্ম করলো, প্রথমে দেখতে পাচ্ছেন হিন্ডালকো এর নাম রয়েছে 2.46% বেড়েছে। টেক মাহিন্দ্রা বেড়েছে 1.66%, কোল ইন্ডিয়া 1.13%, ওএনজিসি বেড়েছে 1% এর উপরে, এবং পাওয়ার গ্রিড এটা সামান্য বেড়েছে 0.10%। আর পড়ার লিস্টে কোনগুলো রয়েছে, বাজাজ ফাইন্যান্স পড়ে গেছে 4.95%, তারপরে শ্রীরাম ফাইন্যান্স 3.82% পড়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা পড়েছে 3.80%, ইন্ডিগো এটা পড়েছে 3.65%, এবং তারপরে কোটাক ব্যাংক এটাই 3.99% পড়েছে। তো দেখতে পাচ্ছেন টপ যে লুজার গুলো রয়েছে তার মধ্যে ইন্ডিগো বাদ দিয়ে বাকি চারটে কিন্তু এই ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে বিলং করছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।